স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সেদিন আমরা প্রথম ক্লাস নিয়েছিলাম, পরিচিতি ক্লাস। আজকে আমরা কিছু লেখাপড়া করব। আজকে আমাদের পড়ার বিষয় আছে ভেক্টর রাশি এবং ভেক্টর সংক্রান্ত কিছু সংজ্ঞা। এই বিষয়গুলো আজকে আমরা এই সম্পর্কে আমরা কিছু জানতে চাবো আজকে। ঠিক আছে, বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। আশা করি আমরা কিছু আজকে জানতে পারবো। হ্যাঁ, প্রথমত দেখো, সেদিন আমরা আলোচনা করেছিলাম ভেক্টর, মানে সূচনা জাস্ট শুরু করেছিলাম। আজকে আমরা পড়ব ভেক্টর রাশি কাকে বলে। আমরা জেনেছি যে সকল রাশির মান ও দিক থাকে, যে সকল রাশির মান এবং দিক থাকে তাদেরকে ভেক্টর রাশি বলে। ধারণাটা আরো পরিষ্কার করি আমরা। যেমন চিন্তা করো, তোমরা জেনেছো স্মরণ একটি ভেক্টর রাশি। আসলে এটা কিভাবে ভেক্টর রাশি, তাই আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন মনে করো, এটা তোমার বাড়ি, ঠিক আছে? আমাদের এখানে এরকম ব্যাপার আছে, দিকের বিষয়টা হচ্ছে এরকম। এটা উত্তর, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, এরকম আছে। এটা ঠিক তোমার বাড়ি। এখন খেয়াল করে দেখো, তোমার বন্ধুর বাড়ি তোমার বাড়ি থেকে 500 মিটার দূরে। তুমি এইটুকু শুধু জানো, ঠিক আছে? 500 মিটার। আমরা যদি এটুকু ধরে নেই, 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400, 500, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, আমাদের এরকম আছে মনে করো, ঠিক আছে? আমরা যদি ধরেই নেই যে এরকম একটা স্মল ইউনিট 100 মিটার, তো তোমাদের বাড়ির দূরত্ব দেওয়া আছে 500 মিটার। আমরা এইটুকু 100 করে যদি ধরে নেই, 100, 200, 300, 400, 500 এরকম আছে। হ্যাঁ, তোমার বন্ধুর বাড়ি 500 মিটার দূর তোমার বাড়ি থেকে, তোমাকে শুধু এইটুকু বলেছে। এখন তুমি কি করবে বলো? কোথায় যাবে? কোন দিকে যাবে? তোমার চারপাশে যে কোনো দিকে তুমি যেতে পারো, কিন্তু তুমি তো 500 মিটার গেলেই তোমার বন্ধুর বাড়ি যেতে পারছো না। এখানে তুমি খেয়াল করে দেখো তো, যদি নির্দিষ্ট দিক বলে না দেয়, তুমি এখানে চলে গেলে 500 মিটার, এখানে চলে গেলে তোমার বন্ধুর বাড়ি হচ্ছে এই জায়গায় বা এই জায়গায়। এখন তো তুমি চিন্তা করো তো, তুমি চলে গেলে এই জায়গায়, তুমি তো 500 মিটার গিয়েছো, বন্ধুর বাড়ি যেতে পেরেছো? বলো না। এখন যদি এসবে দিক বলে দেওয়া হয় যে হ্যাঁ 500 মিটার ইস্ট, পূর্ব দিক, সঙ্গে সঙ্গে তুমি চলে যাবো বন্ধুর বাড়িতে, একদম যথাস্থানে চলে যেতে পারবে। এই কারণে এই 500 মিটার হচ্ছে মান, আর দিকটা হচ্ছে বলে দিলাম আমরা পূর্ব দিক বা ইস্ট। এখানে তুমি যদি অন্য বন্ধুর বাড়ি থাকে, এখানে দেওয়া আছে 600 মিটার, যদি দিক বলে দেওয়া হয় হ্যাঁ উত্তর এবং পূর্বের মাঝামাঝি কোথাও একটা আছে, তুমি যেতে পারবে। আশেপাশে গেলে তুমি তোমার বন্ধুর নাম বললে তুমি বাড়ি খুঁজে পাবে। এখানে দেখো, যদি আমরা দিক না বলি তাহলে তোমাকে কেমন হ্যারাসমেন্ট হতে হচ্ছে, তাই না? এটাই হচ্ছে ভেক্টর। ভেক্টর উপযোগিতাই আমাদের এই জায়গা। এই আমরা তো মাত্র শুরু করছি, আরও আমাদের জীবনযাত্রায়, বৈজ্ঞানিক জীবনে ভেক্টর অসীম প্রয়োজন, অসীম গুরুত্ব, অনেক গুরুত্ব। এগুলো আস্তে আস্তে আমরা জানবো। তাহলে ভেক্টর রাশি সম্পর্কে আমরা ধারণা পেলাম, ঠিক আছে? এখন এই ভেক্টর রাশি সংক্রান্ত কিছু সংজ্ঞা আছে, সেগুলো আস্তে আস্তে আমরা একটা একটা করে দেখব। ওকে, প্রথমতই দেখো, আমাদের বইয়ের মাঝখানে অনেকগুলো সংজ্ঞা আছে। হ্যাঁ,
এই সংখ্যাগুলো আসলে ওরকম সিরিয়ালি দেওয়া নাই, আছে, তারপরে কিছু সমস্যা আছে, হয়তো একটা আগে দেওয়া উচিত, এটা পরে দিয়েছে। আমরা আমাদের মতো সংখ্যাগুলো দেখে দিই। প্রথম সংখ্যা চিন্তা করো, আমরা ভেক্টর রাশি পড়েছি। এখন ভেক্টর সংখ্যার সংজ্ঞায় দেখো, আমরা প্রথমে পড়ব সমান ভেক্টর বা সমভেক্টর কাকে বলে। খুব সহজ সংজ্ঞা, তুমি বই থেকে দেখতে পারবে, আমি শুধু এখানে বুঝিয়ে দিব। দুটো ভেক্টর রাশির মান যদি সমান থাকে এবং দিক একই দিকে থাকে এবং থাকতে হবে একই জাতীয়, যেমন এই একটা ভেক্টর, ঠিক আছে, এই একটা ভেক্টর ধরে নিলাম, ভেক্টর এ, আরেকটা ভেক্টর আছে একই সমান, মান একই, দিক একই, ভেক্টর বি, এবং এদের জাত একই জাতীয়, অর্থাৎ এ যদি ত্বরণ হয় এও ত্বরণ, এ যদি সরণ হয় এও সরণ। একটা সরণ একটা ত্বরণ এরকম হতে পারবে না। তখন এই দুটোকে আমরা বলবো সমভেক্টর বা সমান ভেক্টর। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভেক্টর এ ইজ ইকুয়াল টু ভেক্টর বি। বুঝতে পেরেছো? এই হলো সমভেক্টর বা সমান ভেক্টর। এরপর আমরা দেখতে পারি বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর বলে অনেক সময়। এটা কি হবে? এইখানে হচ্ছে দেখো খেয়াল করে, বিপরীত বা ঋণ ভেক্টর, একই জাতীয় দুটো ভেক্টর যদি মান সমান দিক বিপরীত, সেই ক্ষেত্রে আমাদের এইটা এরকম হবে। খেয়াল করে দেখো, দিক সম্পূর্ণ বিপরীত, দুটি ভেক্টর, এটা কিন্তু মাত্র একই যে দুটি ভেক্টরের মাঝখানে মান সমান দিক বিপরীত, তখন আমরা বলবো একটার একটার বিপরীত ভেক্টর। সেই ক্ষেত্রে কিন্তু এই সমীকরণ আমাদের কাজে লাগে। তখন দেখো আমাদের কি লিখবো, তখন আমরা লিখবো ভেক্টর এ ইজ ইকুয়াল টু ভেক্টর মাইনাস ডি, অর আমরা এইভাবে লিখতে পারি ভেক্টর মাইনাস বি সমান, এইভাবে লিখতে পারি ভেক্টর বি সমান ভেক্টর মাইনাস এ, এভাবে লিখতে পারি আমরা। এটা হচ্ছে বিপরীত বা ঋণ ভেক্টর। নেক্সট আমরা দেখব স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, ঠিক আছে, স্বাধীন ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান এবং দিক ইচ্ছা মতো নির্বাচন করা যায় সেটাই স্বাধীন ভেক্টর। মন চেলো, তোমার মন চাইলো এইভাবে তুমি একটা ভেক্টর করবে, স্বাধীন ভেক্টর। আরেকটা তুমি এভাবে করলে হতে পারে, আরেকটা তুমি এইভাবে করলে হতে পারে, যে কোনো জায়গা থেকে তুমি শুরু করলে মান ইচ্ছা মতো, দিকও ইচ্ছা মতো, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর, ঠিক আছে। এরপরে তোমার আছে সীমাবদ্ধ ভেক্টর। দেখো খেয়াল করে, সীমাবদ্ধ ভেক্টর এইটা কি? এটা সংজ্ঞাটা দেখো আমরা কি পারি। সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট একটা বিন্দু থেকে আঁকতে হবে। সীমাবদ্ধ ভেক্টর মানে আমরা ইচ্ছা মতো কোনো জায়গায় নিতে পারবো না, কোনো একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, এটাকে মূল বিন্দু ধরে যদি আমরা একটা ভেক্টর আঁকি, অর্থাৎ মূল বিন্দু মানে কি, তাহলে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এরকম অক্ষ ব্যবস্থা থাকতে হবে। তখন যদি আমরা একটা ভেক্টর আঁকি, সাপোজ এটাকে নির্দিষ্ট মূল বিন্দু ধরে আমরা একটা ভেক্টর রাখলাম, এটা ভেক্টর এ, নির্দিষ্ট সীমা আছে, এটাই হবে সীমাবদ্ধ ভেক্টর। তার আগে একটা জিনিস খেয়াল করো তো, আমরা কি অক্ষ ব্যবস্থার সঙ্গে পরিচিত হয়েছি? এখানে হই নাই, কারণ এই অক্ষ ব্যবস্থা সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা স্কুল লেভেলে আছে। মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা, তাই না? এগুলো হচ্ছে পরিমাপের একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে হয় অক্ষ ব্যবস্থায়, সেই একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, আরেকটা জিনিস খেয়াল করে দেখো,
সদৃশ্য ভেক্টর। পরের ভেক্টরটা সদৃশ্য ভেক্টর। এটা কি? এটা হচ্ছে সহজ বিষয়, দুটো সমজাতীয় ভেক্টর কিন্তু মান সমান না, তাদেরকে বলবো আমরা সদৃশ্য ভেক্টর। যেমন এটা একটা ভেক্টর, ভেক্টর এ, এটা একটা ভেক্টর, ভেক্টর বি, একই জাতীয় ভেক্টর কিন্তু মান সমান না, ছোট বড় আছে, সদৃশ্য ভেক্টর। তারপর একটা দেখো, একই জাতীয় একই দিকে আছে কিন্তু মান সমান না, বিসদৃশ্য ভেক্টর। পরেরটা এটা কি বলবে? হ্যাঁ, মান সমান না কিন্তু দিক বিপরীতমুখী, একই দিকে না, সেটা হচ্ছে বিসদৃশ্য ভেক্টর। এগুলো বইয়ের সব দেওয়া আছে, তুমি একবার করে হলেও পড়তে হবে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। এরপরে আছে দেখো বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর এটা কি হতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে এরকম একটা রাশি, যেমন আমরা একটা ভেক্টর আছে ভেক্টর এ, ঠিক আছে, আরেকটা ভেক্টরের সম্পর্ক যদি এরকম হয় ভেক্টর বি সমান 1 ভেক্টর এ, তাহলে এই বিটাকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে। এরপরে দেখো খেয়াল করে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর নাম থেকেই তুমি বুঝতে পারছো আসলে কি, একই রেখা বরাবর যে ভেক্টরগুলো আছে সেগুলো সমরেখ ভেক্টর। আমার মান সমান নাও থাকতে পারে, এই একটা ভেক্টর আছে, এখানে আরেকটা ভেক্টর আছে, এখানে আরেকটা ভেক্টর আছে, এই সবগুলো হচ্ছে সমরেখ ভেক্টর, ঠিক আছে। এরপরে সমতলীয় ভেক্টর। চিন্তা করো সমতলীয় ভেক্টর কি হতে পারে? আমরা ইচ্ছা মতো নিতে পারি বোর্ড, এটা একটা তল, এই তলের মাঝখানে যদি কোনো ভেক্টর থাকে, এই একটা ভেক্টর আছে, এইখানে আছে, এইখানে আছে, তারপরে এই বরাবর আছে, এই বরাবর আছে, এই বোর্ডের তলেই আছে সবগুলো, তাই না? যে কোনো ভেক্টর থাকতে পারে, ত্বরণ বেগ সরণ কোনো ঠিক ঠিকানা নাই, আমাদের এরকম থাকতে পারে। এইগুলো সব হচ্ছে সমতলীয় ভেক্টর, একই তলে থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো সঠিক ভেক্টর। হ্যাঁ, সঠিক ভেক্টর, তাহলে বেঠিক ভেক্টর কোনটা? এটা ভেক্টরই না ঠিক মতো, সেটা বেঠিক ভেক্টর। সঠিক ভেক্টর এটা সত্যি সত্যি ভেক্টর। ওকে, সঠিক ভেক্টর তাহলে সংজ্ঞা কি দিব আমরা, বলো? এইখানে ব্যাপার হচ্ছে সঠিক ভেক্টর সংজ্ঞা দিতে হবে যে ভেক্টরের মান শূন্য নয়, শূন্য নয়, সেটা হচ্ছে সঠিক ভেক্টর। তাহলে মান শূন্য হয় এরকম কোনো ভেক্টর আছে নিশ্চয়ই? হ্যাঁ, সেটা হবে নাল ভেক্টর। নাল ভেক্টর সেটা হচ্ছে ভেক্টরের মান শূন্য, যে সকল ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। শূন্য ভেক্টর আবার কেমন জিনিস? শূন্য মানেই তো আমরা জানি জিরো, নাথিং এলস। তাহলে কি হবে? হ্যাঁ, শূন্যর একটা গুরুত্বপূর্ণ অংশ আছে গণিতে। শূন্য কিন্তু কিছুই না আসলে, তা না, অত্যন্ত জটিল জিনিস শূন্য। তবে তোমরা তো পড়ে এসেছো, এই শূন্য আবিষ্কার করেছে কে? আমাদের ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানীরা। শূন্য, আচ্ছা শূন্য মান শূন্য নয় সেরকম ভেক্টরটা কি আমরা একটু ধারণা নিই। হ্যাঁ, সংজ্ঞা হচ্ছে এটা, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে আমরা বলি সঠিক ভেক্টর, আর যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলবো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। খেয়াল করে দেখো সেটা কেমন হয়। যেমন মনে করো এই জায়গায় একটা বস্তু আছে, তুমি এটাকে এদিকে টানছো,
5 নিউটন বল দিয়ে, তোমার বন্ধু ঠিক বিপরীত দিকে টানছে 5 নিউটন বল দিয়ে। এখন এইটার অবস্থা কি হবে বলো? এই বস্তুটার অবস্থা কি হবে? চিত্র থেকে আমরা বুঝতে পারছি কোনো দিকেই যাবে না। তার মানে কি, এখানে বল কিন্তু ঠিকই আছে, 5 নিউটন দুটো মিলে তো 10 নিউটন বল আছে, বাট অ্যাক্টিভ না, কোনোটাই কার্যকর না। তখন আমরা এই দুটোর যোগফল, দুটোর মিলিত ফলকেই আমরা বলবো শূন্য ভেক্টর। ফলাফল শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু তখন এটাকে আমরা শূন্য ভেক্টর বলবো, এবং ওইটাকে তখন আমরা এইভাবে দেখতে পারি, ভেক্টর 0। এই ভেক্টরটা কিন্তু, এই শূন্যটা কিন্তু স্কেলার না, ভেক্টর। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে শূন্য ভেক্টর। তারপরে আরো দু একটা সংজ্ঞা দেখি আমরা, এগুলি সব সহজগুলো, আরো কিছু একটু জটিল সংজ্ঞা আছে, বলে আমরা আস্তে আস্তে আমরা যাবো। সম প্রারম্ভিক ভেক্টর, এটা কি হবে? সম প্রারম্ভিক ভেক্টর, এটা হচ্ছে, হ্যাঁ তুমি বলতে পারো যে সমান জায়গা থেকে হয়েছে, মোটামুটি ধারণা করে নিতে পারি। যদি অনেকগুলো ভেক্টরের পাদবিন্দু একই থাকে, অর্থাৎ এটা একটা বিন্দু নিলাম, এখান থেকে অনেকগুলো ভেক্টর, এটা 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 এরকম, এই সবগুলো ভেক্টর হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর, অর্থাৎ একটা বিন্দু থেকে সবগুলো ভেক্টরের উৎপত্তি, সেগুলোকে বলি আমরা সমপ্রারম্ভিক ভেক্টর। ঠিক আছে? এখন দেখো আমরা আস্তে আস্তে আর একটু জটিল জায়গায় যাই। হ্যাঁ, খেয়াল করে দেখো, অবস্থান ভেক্টর, এইগুলো একটু ভালো করে বুঝতে হবে। অবস্থান ভেক্টর কাকে বলে? প্রসঙ্গ কাঠামো সম্পর্কে একটু ধারণা দিয়েছি, এবং তোমরা এই সম্পর্কে ভালো ধারণা আগে থেকে নিয়ে এসেছো, স্কুলে থাকতে জানো যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলতে আমরা ধারণা বুঝি যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এইসব নির্দেশ করার জন্য যে প্রসঙ্গ কাঠামো লাগে সেটা হচ্ছে ত্রিমাত্রিক, তাই না? শুধু দৈর্ঘ্য একটা রেখা বরাবর যদি থাকে সেটাকে একমাত্রিক বলি আমরা, এক্স অক্ষ হতে পারে সেটা। দ্বিমাত্রিক হলে এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলে যেটা হয়, যেমন বোর্ডের তল, এটা চিন্তা করে দেখো, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, এটা হতে পারে। ত্রিমাত্রিক হলে এই দিক বরাবর থাকবে একটা জেড অক্ষ, এখানে যদি কোনো একটা বস্তু থাকে সেটা কতটুকু দূরে আছে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, সেটা এরকম হতে পারে, তাই না? এখন দেখো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হচ্ছে, আমরা দ্বিমাত্রিক দিয়ে বুঝি, সেটা হচ্ছে এরকম, ধরে নিলাম এটা আমাদের একটা অক্ষ ব্যবস্থা। সকল সময় কিন্তু খেয়াল রাখবে এই চিহ্নগুলো ঠিক থাকবে, কারণ এগুলো অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? এখন এই অক্ষ ব্যবস্থায় আমরা এরকম বিন্দু আছে, ধরে নিলাম 4, 2 একটা বিন্দু, এই একটা বিন্দু আছে P 4, 2, আমরা ধরতে পারি এরকম একটা বিন্দু আছে। ঠিক আছে? এই অক্ষ ব্যবস্থার সাপেক্ষে একটা বিন্দু আছে। এখন এই বিন্দুটা মূল বিন্দুর সাপেক্ষে কোন দিকে আছে সেটা যে ভেক্টর রাশি দিয়ে আমরা নির্ধারণ করবো, সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। যেমন খুব সোজা ও এবং পি বিন্দু যোগ করি, এরকম যেটা হবে, এখানে ওপি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, ভেক্টর ওপি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো তো খেয়াল করে, বুঝতে পারো কিনা? কারণ ওই বিন্দুটা কোথায় আছে মূল বিন্দুর সাপেক্ষে, পরিষ্কার এই জ্যামিতিক চিহ্নটা দিয়ে আমরা বুঝতে পারি। পরিষ্কার? এটা হচ্ছে অবস্থান ভেক্টর সংখ্যা। এটা দ্বিমাত্রিক দিয়ে বুঝিয়েছি। ত্রিমাত্রিক, যেহেতু ত্রিমাত্রিক ছবি আমরা আঁকতে পারি না, আমি তো এদিকে ইচ্ছা করলে আঁকতে পারছি না, তাই ওটা এইভাবে আর বোঝানো সম্ভব না, ওটা আমরা ধারণা রাখতে পারি। ঠিক আছে? এইগুলো আমাদের অবস্থান ভেক্টরের সংখ্যা। এখন দেখো অবস্থান ভেক্টর সম্পর্কে আরো একটু বোঝা উচিত আমাদের। এখন খেয়াল করে দেখো, এইটুকু
এই বরাবর দূরত্ব কত হয় 4, এটুকু হচ্ছে 2, তাই না? আচ্ছা থাক, এটা এখন আর বুঝবো না, এটার উপরে আর অবশ্যই নেই। আমরা অবস্থান ভেক্টর সংজ্ঞাটা পেলাম। এরপরে দেখো নেক্সট সংজ্ঞা, একক ভেক্টর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। একক ভেক্টর কাকে? হ্যাঁ, নাম থেকেই বুঝতে পারতেছো যে এক মানের ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরের মান 1 তাকে আমরা একক ভেক্টর বলবো। যেমন খেয়াল করে দেখো, আমরা যদি এখান থেকে এই চিত্র থেকেই বুঝি, আমরা ধরে নেই এরকম একটা ভেক্টর আছে। সাপোজ আমাদের এখানে একটা ভেক্টর আছে, এই পর্যন্ত একটা ভেক্টর আছে, এটা আমরা দিলাম এ বিন্দু। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ওয়ে ভেক্টর ওয়ে পাচ্ছি। এটা ও এর মান কত পাচ্ছি চিত্র থেকে বলো তো? 4। এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ও ইজ ইকুয়াল টু 4, 4। এই প্রসঙ্গ কাঠামো সবাইকে 4, 1 2 3 4, ঠিক আছে? এইটাকে যদি আমরা এইটুকুর কথা চিন্তা করি, এইটুকু চিন্তা করি, তাহলে 1 এইটুক মানের যদি কোনো ভেক্টর থাকে সেটাকে বলবো আমরা একক ভেক্টর। খেয়াল করে দেখো, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। এখন এখান থেকে দেখো তো, খেয়াল করে, ভেক্টর ওয়ে তার মান পাচ্ছি 4, তাহলে একক ভেক্টর কতটুকু? এইটুকু। কিভাবে পাবো একক ভেক্টর? কিভাবে পেতে পারি আমরা? কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। দেখো খেয়াল করে, আমরা যদি এভাবে দিই ভেক্টর ওয়ে, ঠিক আছে? সাপোজ এটাকে আমরা একটা নাম দিই, ভেক্টর ওয়ে যদি আমরা নাম দিই পি ভেক্টর, দিতে পারলাম ভেক্টর ওয়ে সমান ভেক্টর পি দিলাম। হ্যাঁ, তাহলে এই পি কে আমরা ভাগ করবো, ভেক্টর পি ভাগ তার মান কত পেয়েছি আমরা এখানে? মান বলো তো? 4, 4 দিয়ে ভাগ করি, তাহলে এইখানে যে রাশিটা আমরা পাবো এটাই হবে একক ভেক্টর, ঠিক আছে? এখন এইটাকে কি দিয়ে আমরা প্রকাশ করব? যে কোনো রাশি দিয়ে, যে কোনো প্রতীক দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ধরে নিলাম স্মল এ, কিন্তু তার উপরে টুপি দিতে হবে, এইটাকেই বলা হয় একক ভেক্টর। ওই উপরে ক্যাপ, ওই ক্যাপ থাকাতে বোঝা যায় সে একক ভেক্টর, তার মান 1। এবং কোন দিকে? এই একক ভেক্টরটার দিক হচ্ছে ভেক্টর পি এর দিকে। কোন ভেক্টর ভাগ তার মান একক ভেক্টর হবে, পেয়ে গেলাম। এখন দেখো তো খেয়াল করে, এটাকে যদি আমরা এইভাবে গুণ করি, ভেক্টর পি সমান 4, এরকম যদি দিই, এই সমীকরণটাকে আমরা ভাষায় প্রকাশ করি কি পাবো? কোনো একটা ভেক্টরের দিকে যদি একক ভেক্টর জানা থাকে, তাহলে তার মান দিয়ে ওই ভেক্টরকে গুণ করলে সম্পূর্ণ ভেক্টর পাওয়া যায়। তার মানে আমরা এরকম ছোট্ট একটা ভেক্টর পেয়েছি। এটাকে যদি 4টা ভেক্টর একই সাথে করি, তাহলে মূল ভেক্টরটা আমরা পেয়ে যাবো 2 3 4। তার মানে এই পুরাটা মূল ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করে, খুব গুরুত্বপূর্ণ সংখ্যা কিন্তু এটা। একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি একক ভেক্টর, ঠিক আছে? এই চিত্র অনুসারে 4, ওকে? কিন্তু আমাদের যদি অন্যরকম থাকে, খেয়াল করে দেখো তো, আমাদের আরেকটা ভেক্টর আছে, মনে করো এরকম একটা ভেক্টর আছে, সাপোজ ভেক্টর কিউ, এটা আমাদের এই জায়গায় এরকম দেওয়া আছে 1 2 3। তাহলে এই কিউ ভেক্টর দিকে একক ভেক্টর আমরা কিভাবে পাবো? আমরা এরকম ধরতে পারি, স্মল কিউ টুপি দিয়ে ক্যাপ দিয়ে সমান কি পেতে পারি বলতো? ভেক্টর কিউ ডিভাইডেড বাই 3, ওই চিত্র অনুসারে, তাই না? তখন এখন তো খেয়াল করে দেখো তো, তাহলে এইটুকু হচ্ছে একক ভেক্টর। এখন বলো কোন একক ভেক্টরটা বড়, এইটা না এইটা? হ্যাঁ স্যার, এটাই তো বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু খেয়াল করো তো, এগুলো তো আপেক্ষিক চিত্র। এটাও 1, এটাও 1, এক দুনিয়ার সব জায়গায় এক সমান। কেউ বড় করে লিখতে পারে, কেউ ছোট করে লিখতে পারে, একই। এটাও যা, এটাও। কখনো এরকম চিত্র দেখে ঘাবড়িয়ে যাও না যে ওই একক ভেক্টর বড়, তাই না? এটা চিন্তার কিছু নেই। একক ভেক্টর সবসময়, সব একক ভেক্টরই মান 1। এখন এইটা আপেক্ষিকভাবে এই প্রসঙ্গ কাঠামোতে এটুকু আমরা 1 ধরেছি, ওই প্রসঙ্গ কাঠামোতে এইটুকু 1 ধরেছি। আরো বড় প্রসঙ্গ কাঠামো নিলে আমরা এত বড় 1 ধরতে পারি, ওইটাও 1।
ঠিক আছে? ওকে, আমরা একক ভেক্টর সম্পর্কে ধারণা পেয়েছি। হ্যাঁ, এখন দেখো আরেকটা সংখ্যা আছে, গুরুত্বপূর্ণ সংখ্যা আরেকটা। সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত বা আয়তকার, আয়ত বা আয়তকার একক ভেক্টর। এইটা কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখো। যদি ভেক্টরগুলো যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর থাকে, কোনো একটা ভেক্টর, জেড অক্ষ তো আমাদের এই বরাবর, তাই না? আমরা এটা এইভাবে আঁকি, ধরে নিলাম এটা জেড অক্ষ। ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, যদি আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কোনো ভেক্টর থাকে, তাহলে সাপোজ ভেক্টর পি এক্স অক্ষ বরাবর আছে, তার মান কত? ভেক্টর পি মডুলাস অফ ভেক্টর পি ইকুয়াল টু 4, এই চিত্র অনুসারে, অর পি সমান 4। আমরা এরপর থেকে শুধু পি দিয়ে বোঝাবো, এইটার ব্যবহার করবো না, কারণ একটা, দুইটা, তিনটা বাড়তি রাখ দিতে হয়, কিছু কালি খরচ হয়, সময় নষ্ট হয়, দরকার নাই নাকি? এটা দিয়ে বোঝাবো। তো ভেক্টর পি এর মান 4। এখন দেখো তো, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আমরা তাহলে কি পাচ্ছি? আমরা ধরে নিলাম স্মল পি, স্মল পি না, আমরা অন্য কিছু দেখি। সাপোজ এ টু পি সমান, তাহলে কি পাচ্ছি আমরা? ভেক্টর পি ভাগ 4, তাই তো? আমরা আগের সংজ্ঞা থেকে তাই পেয়েছি। কিন্তু এখন কথা হচ্ছে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যদি থাকে, সেটার আমরা যে কোনো নাম দিতে পারবো না। সারা বিশ্বের বিজ্ঞানীরা একটা সিস্টেম করে দিয়েছে যে এটার নাম আমরা আমাদের অবশ্যই দিতে হবে স্মল আই। বুঝতে পেরেছো? এক্স অক্ষ বরাবর থাকলে ওটা আমরা অন্য কোনো নাম দিতে পারবো না, ওটা দিতেই হবে। ওয়াই অক্ষ বরাবর অনুরূপ যদি থাকে, এটুকু, এইটার নাম দিতে হবে জে টু পি, স্মল জে টু পি। অনুরূপ জেড অক্ষ বরাবর যদি থাকে, সেটার নাম দিতে হবে স্মল কে টু পি। তাহলে তখন আমরা এই চিত্র অনুসারে, তাহলে এইটার নাম এ আমরা দিতেই পারছি না, কি দেবো তাহলে? আই। অবশ্যই এটা দিতে হবে। এখান থেকে আমরা গুণ করলে চাইলে কি পাই? ভেক্টর পি সমান 4i ক্যাপ। ঠিক আছে? এইগুলোকে, এই আই, জে, কে, এই তিনটা ভেক্টরকে বলা হয় আয়ত একক ভেক্টর বা আয়তকার একক ভেক্টর। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি এগুলো, গুরুত্বপূর্ণ জিনিস। সামনের সময় যখন ভেক্টর সম্পর্কে লেখাপড়া করবো আরো বেশি, এগুলো আমাদের লাগবে, সব সময় লাগবে। ঠিক আছে? এখন খেয়াল করো, মোটামুটি ভাবে আমরা ধারণা পেলাম। আজকে যে পর্যন্ত পড়েছি, এই সংখ্যাগুলো আবার পড়বে বাসায়, দেখবে, ভালো লাগবে। এই সংখ্যাগুলো দিয়ে সামনের দিনে পড়া আমরা এগিয়ে নিব। সামনের দিন আমরা পড়বো ভেক্টর রাশির যোজন বিয়োজন সম্পর্কে আমরা লেখাপড়া করবো। ঠিক আছে? আজকে ক্লাস এইটুকুই থাক, সামনের দিন আবার দেখা হবে। হ্যাঁ, ভালো থাকবে।